আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই মহাসমুদ্রে সম্মানিত সভাপতি আমাদের সেরে তাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকাতুল আলিয়া, দিগার ওলামায়ে কেরাম, জাতীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে কেন আপনাদেরকে ডাক দিয়েছে, শ্রদ্ধা ভাজন আমির আপনাদেরকে কেন কষ্ট দিয়েছেন, এই বিষয়ে আপনারা ইতিমধ্যে জেনেছেন। আজকে বাংলাদেশের দ্রব্যমূল্যের অবস্থা কি? সরকার বারবার বলছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে, অথচ আমরা কি দেখেছি, সরকার 10 টাকা কেজিতে চাল খাওয়ার ওয়াদা দিয়েছিলেন। আজকে আমরা কত টাকা চাল খাচ্ছি যারা জনগণ সবাই আমরা জানি। আজকে সোয়াবিন তৈল কয়বার বৃদ্ধি পেয়েছে আমরা সবাই জানি। আজকে পেঁয়াজের অবস্থা সবাই জানি, ডালের কি অবস্থা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কি অবস্থা, এ সম্পর্কে যাদের পেট আছে তারা সবাই জানি। কি কথা ঠিক না? দুর্নীতির কি অবস্থা দেখেছি, দুর্নীতির দুষ্ট চক্র দেশকে গ্রাস করে ফেলছে। যুগান্তর পত্রিকায় বিশাল রিপোর্ট এসেছে। আজকে বাংলাদেশের রেলওয়ের স্লোগান তো দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন। এ হলো রেল সংস্থার মৌলিক স্লোগান। অথচ পত্রিকায় এসছে 150 টাকার তালা বিক্রি হয়েছে, সেখানে ভাউচার দেওয়া হয়েছে 5550 টাকা। দুর্নীতির কি অবস্থা দেখেছেন? সেই রূপপুরের বালিশ কেরসা চাদরের অবস্থা, পর্দার অবস্থা কয়েকদিন আগে পত্রিকায় দেখেছেন। 1 কেজি নাট বল্টুর দাম 1 কোটি টাকার উপরে। 1 কেজি নাট বল্টুর দাম 1 কোটি টাকার উপরে। শুধু কি তাই, পরিকল্পনা মন্ত্রী বলেছেন বাজেট করি 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা, 90 টাকা দুর্নীতি হয়ে যায়, চুরি হয়ে যায়। প্রেসিডেন্ট সাহেব বলেছেন প্রতি বছর যে দুর্নীতি হয় তার দ্বারা 2টা পর্দা সেতু প্রতি বছর করা যায়। আজকে যেই পরিমাণে বাজেট হয় তার চেয়ে অনেক গুণ বেশি টাকা বিদেশে পাচার হয়ে যায়। সরকার বারবার বলছে মানুষ না খেয়ে নয়, মানুষ আজকে ভালো আছে, তারা সোনের ঘর, নাড়ার ঘর, পোয়ালের ঘর এখন বানায় না, টিনের ঘর বানায়। আমি সরকারকে প্রশ্ন করতে চাই, আজকে মানুষ ভালো আছে, জনগণ ভালো আছে, কার পলিসির কারণে? এটা সরকারের পলিসির কারণে নয়, বরং জনগণ নিজের পলিসির কারণে। আপনি কি দেখেছেন বিদেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে আসে, অথচ সেই বিদেশে যাওয়ার জন্য এদেশের মানুষ এমন কোনো রিস্ক নাই যে রিস্ক তারা নেয় না। তারা সাগরের মধ্যে ডুবতে থাকে, ভাসতে থাকে, মরতে থাকে,
তারপরে এত কষ্ট করে বাংলাদেশে তারা টাকা পাঠায়, আমাদের শ্রমজীবী বন্ধুরা বিদেশ থেকে দেশের টাকা পাঠায়, আর আমাদের দেশের সরকারি বাহিনীর পেটুকরা এদেশ থেকে টাকা বিদেশে পাচার করে। আজকে সরকারের কারণে এদেশের উন্নয়ন হয় নাই। প্রমাণ আজকে গার্মেন্টস খাত, যেখান থেকে বেশি টাকা রেমিটেন্স বাংলাদেশে আসে, সেই টাকাগুলির উৎস জনগণ। এদেশের যত মিল ইন্ডাস্ট্রিজ, তার পিছনে উৎস জনগণ। সরকার তো তাদেরকে দাবিয়ে রাখতে চায়, সরকার তো জনগণকে দাবিয়ে রাখতে চায়, কিন্তু জনগণ নিজেদের কারণে দেশকে উন্নয়ন করার জন্য হাজারো রিস্ক তারা গ্রহণ করে। আজকে আপনি যাবেন ইন্ডাস্ট্রিজ করার জন্য, যেখানে তুর্কিস্তানে আপনি যদি পরিকল্পনা নেন যে আমি ইন্ডাস্ট্রিজ করব, শুধু এক টেবিলে আপনার পরিকল্পনার কাগজ জমা দিবেন, ওই সংশ্লিষ্ট সমস্ত মন্ত্রণালয় আপনাকে সেই ইন্ডাস্ট্রিজ করতে যত সহযোগিতা তারা করবে। অথচ বাংলাদেশে যদি আপনি একটা ইন্ডাস্ট্রিজের উদ্যোগ নেন, তাহলে মনে হয় যে আপনার সে বড় পাপি আর কেউ হয় নাই। সবচেয়ে বড় পাপটা আপনি করেছেন। আপনি কেন উদ্যোগ নিয়েছেন? হাজারো টেবিল, শুধু হাজারো টেবিল নয়, হাজারো ঘুষ এবং দুর্নীতিতে আপনার পরিকল্পনা ভেসে যাবে। আর আপনার দ্বিতীয়বার মনেও করবেন না যে ইন্ডাস্ট্রিজ করবেন। এ হলো দুর্নীতির অবস্থা। সামান্য কিছুটা বর্ণনা রয়েছে। আর ভোট চুরির অবস্থা সম্পর্কে তো আমরা সবাই জানি যে আগে তো ভোট ডাকাতি হতো দিনে, এখন ডাকাতি হয় রাত্রে। আগে তো মানুষ ভোট কেন্দ্র যেত, কিন্তু এখন ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই, এমনিতেই ভোট হয়ে যায়, জিনেরা ভোট দিয়ে যায়। বাংলাদেশ সরকারকে বলবো, পাকিস্তান সরকার এদেশে উন্নয়নের বহু স্লোগান দিয়েছিল, এইটা করেছি সেইটা করেছি, কিন্তু বাংলাদেশের জনগণ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই কেন করেছিল? কি কারণ ছিল? শুধু একটাই কারণ, পাকিস্তান সরকার ভোট অধিকারকে রক্ষা করতে পারে নাই, ভোটের মর্যাদা দিতে পারে নাই। যেহেতু ভোটের মর্যাদা দিতে ব্যর্থ হওয়ার কারণে বাংলাদেশের জনগণের যা কিছু আছে, যার কাছে যাহা কিছু আছে, তা নিয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল এবং শক্তিশালী সরকারকে এদেশ থেকে বিদায় দিতে বাধ্য করেছে। ঠিক আজকেও যদি আপনি আমাদেরকে ভোট অধিকার থেকে বঞ্চিত করেন, ভোট অধিকার রক্ষা না করেন, মর্যাদা না দেন, বাংলাদেশের জনগণের কাছে যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়বে। আপনাকে উৎখাত করবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আজকে সরকার ডান্ডার দ্বারা, হামলার দ্বারা, মামলার দ্বারা, বুলেট এবং কামানের ভয় দেখিয়ে জনগণের অধিকার থেকে বঞ্চিত করছে। রক্ত চক্ষু দেখিয়ে আজকে বাংলাদেশের জনগণকে দাবিয়ে রাখার ষড়যন্ত্র করছে। আমি বিশ্বাস করি এই বাংলাদেশের মানুষ রক্ত চক্ষুকে ভয় করে না, বাংলাদেশের মানুষ অস্ত্রকে ভয় করে না, বাংলাদেশের মানুষ জুলুমকে ভয় করে না, বাংলাদেশের মানুষ কেসকে ভয় করে না, বাংলাদেশের মানুষ মরণকে ভয় করে না, তারা মরণকে বিচার করে। ভাইয়ের আমার, পাকিস্তানের সরকার চেয়েছিল ঘর পুরানোর মাধ্যমে তাদের স্তব্ধ করিয়ে দিবে। পাকিস্তান সরকার আইয়ুব খান চেয়েছিল, ইয়াহিয়া খান চেয়েছিল তাদের কণ্ঠকে রুদ্ধ করে দিবে, তাদের বাক শক্তি বন্ধ করে দিবে। কিন্তু বাংলাদেশের জনগণ আইয়ুব খান সরকারের বুলেটকে ভয় পায় নাই, ট্যাঙ্ককে ভয় পায় নাই, বিমানকে ভয় পায় নাই, তারা রাজপথ ছাড়ে নাই, আন্দোলন করে সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, রক্ত দেব। জালেম সরকারকে গদির থেকে আমাদের বাধ্য করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে বাংলাদেশ সরকার কি করেছে? মদের আইন পাশ করবে। 21 বছর বয়স হলে মদ পান করার অনুমতি পাবে। যেখানে 100 মদখোর থাকবে,
সেখানে মদের দোকান খোলার অনুমতি পাবে। বাংলাদেশের জনগণ বেঁচে থাকতে, মুসলমান বেঁচে থাকতে আপনি মদের দোকান খুলবেন আর আমরা আঙ্গুল চুষবো নাকি? আমরা আঙ্গুল চুষবো? কি আজীব মানুষ, হ্যাঁ? অথচ আজকে আমার মাননীয় প্রাইম মিনিস্টারের বাবা শেখ মুজিবুর রহমান সাহেব ৭২ সংবিধানে মদকে নিষেধ করেছেন। শুধু কি তাই, সে নিষেধ করার পরে তার শ্রদ্ধাভাজন পিতা লুৎফর রহমান সাহেব তিনি কি বললেন, মুজিব তুমি মদ নিষিদ্ধ করেছ, অথচ তোমার মন্ত্রণালয়ে মদ চলছে। তিনি রাগ করলেন, গেলেন মন্ত্রণালয়, সচিবালয়ে গিয়ে দেখেন সেখানে মদ পাওয়া গেছে। তিনি বললেন কোথা থেকে এসছে মদ? বলছে বিদেশে নিয়ে আসছে। তিনি বললেন বিদেশে নিয়ে আসছে, তোমরা জমা দিলে না কেন, এখানে কেন? ফাঁড় তার জন্য মদ নেই দেখি। শুধু কি তাই, আইয়ুব খানের সাথে শেখ সাহেবের একটা বৈঠক ছিল, গোল টেবিল বৈঠক। যেই বৈঠকের নাম ছিল মাহমুদুর রহমান কমিশন। সেই মাহমুদুর রহমান কমিশনে শেখ সাহেব ঘোষণা দিয়েছিলেন, যদি টেবিলের মধ্যে মদ থাকে তাহলে আমি সেখানে অংশগ্রহণ করব না। যে শেখ সাহেব আইয়ুব খানকে ঘোষণা দিয়েছিলেন, টেবিলে মদ থাকলে আমি অংশগ্রহণ করব না। আমি বিশ্বাস করি যার পিতা মদকে অবৈধ ঘোষণা করেছেন, নিষেধ করেছেন, তার কন্যা বাংলাদেশে মদকে বৈধ করতে পারে না। যার দাদা মদকে ঘৃণা করেছেন, তার নাতনি মদকে বৈধ ঘোষণা করতে পারে না। এই মদের চক্রান্ত কারা করে? যারা পরিমণের ভক্ত, পরিমণের ভক্তরা এই মদের আইন পাশ করতে পারে। শেখ সাহেবের ভক্তরা মদের আইন পাশ করে না। শেখ হাসিনার ভক্তরা মদের আইন পাশ করতে পারে না। এটা পরিমণের ভক্তরাই মদের আইন পাশ করতে চায়। যারা শেখ সাহেবের সৈনিক, আমি তাদেরকে বলবো, আপনার নেতা যেই কাজ করেছে আপনার রাস্তা নেমে পড়ুন, যে আমার নেতা বলেছে মদের আইন বাংলাদেশে চলবে না, আমরা হতে দেব না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে নিষেধ করেছেন, ইসলাম মদকে অবৈধ ঘোষণা করেছেন। আমার নবীর হাদিস, যারা মদ বানায়, যারা মদ বিক্রি করে, যারা মদ বহন করে, যারা মদ পান করে, যারা মদ পরিবেশন করে, সবার উপর আল্লাহ লানত। যারা আমরা আল্লাহ সৈনিক আছি, আমার নবী সৈনিক আছি, যেই মদকে আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন, আল্লাহ আল্লাহ রসুলের সৈনিকরা দুনিয়াতে চিন্তা থাকতে সেই মদের আইন পাশ করতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ রক্ত দেব, জীবন দেব, আন্দোলন করবো, সংগ্রাম করবো, মদের আইন বাংলাদেশে পাশ হবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, আজকে ধর্মীয় শিক্ষা সংকোচন করার চক্রান্ত করছিস। আসলে ধর্মীয় শিক্ষাকে সংকোচন নয়, ধর্মীয় শিক্ষাকে বন্ধ করার চক্রান্ত করতেছ। 92% মুসলমানদের দেশে ধর্মীয় শিক্ষা বন্ধ করার যে চক্রান্ত করতেছেন, এই চক্রান্তকে বন্ধ করুন। যদি আপনি চক্রান্ত বন্ধ করতে না পারেন, তাহলে বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত হবে, আন্দোলন করবে, সংগ্রাম করবে। অবশ্যই সর্বস্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে বাধ্য করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ধর্মীয় শিক্ষা বন্ধ আর সেখানে দারুইনি শিক্ষাকে স্থাপন করার চক্রান্ত করতেছে। আমরা বিশ্বাস করি আমাদের স্রষ্টাকে, আমরা আদম থেকে, আমাদের প্রভূষণ আদম আর দারুইন ধ্বজাধারী, অবৈজ্ঞানিক, অযৌক্তিক, অদার্শনিক হাজারো বিজ্ঞানীরা যা অস্বীকার করছে, বিবর্তনবাদের থিওরিকে অস্বীকার করেছে, সেই বিবর্তনবাদের পচা থিওরি আজকে 9-10 থেকে শুরু হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো মানুষদেরকে নাস্তিক বরাবর চক্রান্ত চলতেছে। এই মানুষদেরকে নাস্তিক বরাবর যে চক্রান্ত চলতেছে, বাংলাদেশের 92%